রহমানির রহিম। আমি মোহাম্মদ গোলাম কবির, সমাজবিজ্ঞান সহকারী অধ্যাপক, রাধানগর বরেন্দ্র কলেজ। আজকে আমি আলোচনা করব কালচার অ্যান্ড সিভিলাইজেশন। সমাজবিজ্ঞানের এই মৌলিক ধারণার বা মৌলিক প্রত্যয়ের চতুর্থ অধ্যায়, যেটা সেই অধ্যায় থেকে আমি আলোচনা করছি কালচার এবং সভ্যতা, সংস্কৃতি এবং সভ্যতা নিয়ে আলোচনা করছি। কালচার এবং সভ্যতা এই কথাটাকে যদি আমরা একটু পরখ করি দেখি, তাহলে আমরা জানি যে মানুষের জীবন প্রণালীটাই হলো সংস্কৃতি। তো মানুষের জীবন প্রণালী যদি সংস্কৃতি হয়, তাহলে জীবন প্রণালী সম্পর্কে আমাকে একটু আলোচনা করতে হবে। তাহলে আমি একটু পিছনে যাই। পিছনে গেলে আমাকে যেতে হবে প্রিমিটিভ সোসাইটিতে যেতে হবে, আদিম সমাজ ব্যবস্থাতে যেতে হবে। আদিম সমাজ ব্যবস্থা সেটাই, যখন মানুষ এই পৃথিবীটাতে প্রথম আসলো, সেই দিন মানুষ এই মানুষের জন্য এই পৃথিবীটা বাসের অনুপযোগী ছিল। তখন ওই অনুপযোগী অবস্থায় মানুষ তার সমাজ ব্যবস্থাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বা নিজের অস্তিত্বটাকে টিকে রাখার জন্য, এই জানান দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে। আপ্রাণ চেষ্টার বদৌলতে অনেক কিছুই সে করেছে। কারণ সে মানুষ যে কোনো সৃষ্টিকেই কেউ কখনো কোনো দিন নিজের অধিকার সম্পর্কে নিজকে এটা আদায় করতে, কেউ তাকে অধিকার দেয় না, অধিকারটা আদায় করতে হয়। এই মানুষ প্রিমিটিভ সোসাইটির মানুষ, আদিম সমাজের মানুষ, ওই সময়কার মানুষের চিন্তাটা ছিল অত্যন্ত স্থূল। তাহলে প্রিমিটিভ সোসাইটির কথা যদি আমরা বলি, তাহলে এই জায়গাটাতে আমরা দেখলাম যে প্রিমিটিভ সোসাইটি প্রিমিটিভ সোসাইটি অর্থাৎ আদিম সমাজ। আমরা এই আদিম সমাজ সম্পর্কে একটু বলি। আদিম সমাজ হলো সেই সমাজ যে সমাজের মানুষের কোনো ধরনের টেকনোলজি বা চিন্তা চেতনা, এই সূক্ষ্ম চিন্তা চেতনা বা চিন্তা বিবর্তন কোনো কিছু ঘটে নাই। সে সময়তে মানুষের বুদ্ধিটা ছিল স্থূল বুদ্ধি, আর স্থূল বুদ্ধির বদৌলতে মানুষ সে সময়ে কোনো কিছু আবিষ্কার করতে পারেনি বললেই চলে। কিন্তু তারপরও নিজের অস্তিত্বটাকে টিকে রাখার জন্য, নিজকে জানান দেওয়ার জন্য কী করেছে মানুষ? তার অদম্য প্রয়াসের বদৌলতে সে প্রকৃতির সঙ্গে, প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। ওই টিকের বদৌলতে আজকের এই একবিংশ শতাব্দীর আধুনিক সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয়েছে। এই গোড়াপত্তনের পেছনে তাদের গোড়াপত্তনটি আমাদের সেই সমাজের এই স্মৃতিস্তম্ভের উপর বা সেই সমাজের স্তম্ভের উপর আজকের এই ড্রেস পরা বা একবিংশ শতাব্দীর এই সভ্য সমাজের এই মানুষদের আমাদের অস্তিত্ব আজ আমরা দেখতে পাই। তাহলে আমরা তাদেরকে অবজ্ঞা নয়, তাদের অবদানের কথাকে স্মরণ করে আজকে আমরা আমাদের একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগের এই সভ্য সমাজের মানুষে আমরা রূপান্তরিত হয়েছি। তাহলে সেই সময়তে আদিম সমাজের ওই মানুষেরা, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা অত্যন্ত নিম্নমানের ছিল, ছোট ছিল। তাদের ইভলিউশন অফ থট অত্যন্ত মন্থর গতিতে ছিল, যার ফলশ্রুতিতে অনেক সময় অতিবাহিত করেছে। যে সময়টা অতিবাহিত করেছে সেটা অনেক বড় সময়, যে বড় সময়ের কারণে আমাদের সমাজ ব্যবস্থাটা সেই সময়তে দ্রুত গতিতে বা সেই গতিতে আগে আসতে পারে নাই। সেই সময়তে আমাদের সমাজ ব্যবস্থাটা গিয়েছে ওই খুব আস্তে আস্তে সামনের দিকে আগে এসেছে। কিন্তু তাদের অবদানকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। যাই হোক, আমরা বলতে পারি যে আদিম সমাজের ওই মানুষেরা টিকে থাকার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা, প্রয়াসের বদৌলতে তারা নিজের অস্তিত্বকে জানান দিয়ে যত আয়ুষ্কাল ছিল, আয়ুষ্কাল পর্যন্ত তারা কী করেছে? সবসময়কার জন্য নিজের অস্তিত্বকে টিকে রাখছে। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা সেই জায়গাটাতে উপনীত হয়েছি, দাঁড়াচ্ছি, যার ফলে সেই আজও আমরা দেখি। তাহলে আমরা দেখতে পেলাম যে সেই আদিম সমাজ থেকে এখন পর্যন্ত এই মানুষদের তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, তাদের প্রয়োজনের কারণে, তাদের জীবনের প্রয়াসের বদৌলতে যা কিছু সৃষ্টি করলো, যা কিছু উদ্ভাবন করলো, সেই উদ্ভাবিত জিনিসগুলোর সমন্বিত রূপটাকে আমরা বলবো কালচার। এই কালচার বা সংস্কৃতি। তাহলে কালচার বা সংস্কৃতি বলতে আমরা বুঝি কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ, অর্থাৎ জীবন প্রণালী, জীবনযাত্রা প্রণালী। আমরা যেভাবে চলি, বলি, উঠি, বসি, কথা বলি, আমাদের যে জীবন প্রণালী, সেই যে জীবন প্রণালীটাকে আমরা বলবো সংস্কৃতি। তাহলে আমরা এই সংস্কৃতি সম্পর্কে যে জিনিসটা জানতে পারলাম যে আসলে সংস্কৃতিটা হলো কি? সংস্কৃতিটা হলো মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা। এই চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কলা কৌশল, তারপরে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, শিক্ষা, রাজনীতি, সব কিছুর সমষ্টিগত বা সমন্বয়, এই সমন্বিত রূপটাকে আমরা বলবো সে মানুষটার একটা টোটাল লাইফ। আর টোটাল লাইফটা হলো তার জীবন প্রণালী। তো এখন এই কালচার কথাটা যদি আমি এখানে ভাবি, তো কালচার কথাটার ইংরেজি প্রতিশব্দ হলো কালচার, বাংলা হলো সংস্কৃতি। সংস্কৃতি কথাটাকে যদি আমরা বলি, তো সংস্কৃতি মানে হলো কৃষ্টি কথাটার মানে হলো কর্ষণ করা। কর্ষণ মানে চাষ করা। কর্ষণ বা চাষের বদৌলতে যা কিছু আমার অ্যাচিভমেন্ট হয়, যা কিছু আমি পাই,
সেটা কি আমরা বলি আমাদের কালচার। তাহলে মানে কালচার মানে আসলে আমার অস্তিত্ব, আমি যা আমার এটা হলো আমার কালচার। তো যাও এই কালচার সম্পর্কে আরেকটু যদি যাই, তাহলে এই কালচার কথাটাকে সর্বপ্রথম ফ্রান্সিস বেকন 1600 সালের দিকে সর্বপ্রথম এই তার সাহিত্যে এই কালচার শব্দটাকে সর্বপ্রথম ব্যবহার করে। পরবর্তীতে যদিও আমেরিকান একজন ভদ্রলোক E.A. রস এটাকে তিনি যেভাবে আমেরিকাতে যেভাবে এটাকে সংজ্ঞায়িত করতে চেয়েছিলেন, পরবর্তীকালে অনেক বোদ্ধা বা তাত্ত্বিকগণ সে তার চিন্তা চেতনাটাকে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারেননি। যা হোক আমরা এখানে নিয়ে আসলাম যে সেই কালচার জিনিসটাকে আমরা একটা সময় বুঝতে পারলাম যে 1900 সালের দিক থেকে যে আজকে আমরা এই সমাজ ব্যবস্থাতে এটাকে আমরা নিয়ে এসে ব্যবহার করছি। আচ্ছা, এখন আমরা যদি বলি কালচার এবং মানে সিভিলাইজেশন, সভ্যতা, তো কালচার এবং সভ্যতা কি? কালচার এবং সভ্যতাটাকে যদি আমরা প্রারম্ভিক অবস্থায় বলতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই কথা আমরা রাখতে হবে যে কালচার হলো আমার পরিচয়। কালচার হলো আমার পরিচয়। আর এই পরিচয় কথাটা মানে আমি যা, তাই আমার কালচার। তাহলে আমি যা, তাই আমার কালচার। তাহলে কালচার কথাটাকে যদি আমি আবার এভাবেও দেখি যে কালচার মানে হলো কি আমার রুচিবোধ, কালচার মানে হলো আমার শিক্ষা দীক্ষা, কালচার মানে হলো আমার অ্যাচিভমেন্ট, কালচার মানে হলো আমার মানে অর্জিত দ্রব্য সামগ্রী, এসব কিছু এটা হলো আমার সংস্কৃতি। তার মানে হলো আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমাদের প্রয়োজনে যা কিছু আবিষ্কার করলাম, যা কিছু সৃষ্টি করলাম, ওই সৃষ্টি করা জিনিসগুলো আমাদের জীবন প্রণালীটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ভূমিকা পালন করলো সেটাকে আমরা বলবো সংস্কৃতি। আর সংস্কৃতির বদৌলতে আমরা সামনের দিকে এগিয়ে আসি। এরপর পাশে আমরা একটা কথা বলি যে আমি যদি সংস্কৃতি এবং সভ্যতার কথা বলতে যাই, তাহলে এখানে আমরা এটাও দেখতে পাই যে আসলে কালচার বা সভ্যতা, সংস্কৃতি এবং সভ্যতা, এটাকে কী বলা যায়? বলা যায় কি যে আমি একটা মানে উদাহরণ দিই যে অ্যাজ এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, সো অলসো নেশন অর এ কান্ট্রি বাই ইটস সিভিলাইজেশন, দ্য পিপুল হু হ্যাভ নো সিভিলাইজেশন অফ দেয়ার ওন ক্যান নট বি কল্ড এ গ্রেট নেশন। অর্থাৎ একটা গাছকে চেনা যায় তার ফল দিয়ে, তদ্রূপ একটা জাতিকে বা একটা দেশকে চেনা যায় তার সংস্কৃতি সভ্যতা দিয়ে। যে জাতির কোনো নিজস্ব সংস্কৃতি বা সভ্যতা থাকে না, সেই জাতিকে একটা বড় জাতি হিসেবে অভিহিত করা যায় না। যেমন আমরা অনেক সময় বলি এই সমাজ ব্যবস্থাটা উন্নত, ওই সমাজ ব্যবস্থাটা অনুন্নত। এই উন্নত অনুন্নত এটারও মাপকাঠিটা হলো আমার কৃষ্টি কালচার, আমার সংস্কৃতি সভ্যতা। সংস্কৃতি সভ্যতার দিক দিয়ে যে জাতি যত উন্নত, সে জাতির সমাজ সংস্কৃতিটি তত উন্নত, তার সমাজ সংস্কৃতি উন্নত বলে সে জাতিটা তত উন্নত। আর যে জাতি অনুন্নত, তার মানে তার সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে সে অনেক পিছিয়ে আছে বলে এদের বলে। কিন্তু সমাজের কোনো এরকম হাত পা নাই যার বদৌলতে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেল, এই সমাজ উন্নত হলো, আবার হাঁটতে হাঁটতে পিছন দিয়ে গেল, তখন এই সমাজটা কী হলো? অনুন্নত হলো। এটা কিন্তু নয়। আসলে এই সমাজ উন্নত অনুন্নত এটার মাপকাঠিটা হলো আমার এই কালচার, আমার এই সভ্যতা, এই সংস্কৃতি এবং সভ্যতা। যার ফলশ্রুতিতে আমরা এই কথাটা বললাম যে একটা গাছকে যেমন আমরা চিনতে পারি ফল দিয়ে, তদ্রূপ একটা জাতিকে বা একটা দেশকে আমরা চিনতে পারি তার সংস্কৃতি এবং সভ্যতা দিয়ে। এই সংস্কৃতি সভ্যতাই হলো কি প্রত্যেকটা জাতির পরিচয় দানকারী, অর্থাৎ আইডেন্টিফিকেশান। এটা হলো তার এটা আইডেন্টিফাই করে, একটা জাতিকে আইডেন্টিফাই করে, কে আইডেন্টিফাই করে কালচার এবং সিভিলাইজেশন, এই সংস্কৃতি এবং সভ্যতা। তো যাও, এখন আমরা এই সংস্কৃতি কথাটাকে যদি আমরা একটু সমাজবিজ্ঞানীগণ যেভাবে সংজ্ঞায়িত করেছে সেভাবে যদি আমরা একটু বলি, তাহলে আমরা কিছু কয়েকজন সমাজবিজ্ঞানীর কথা আমরা এখানে তুলে ধরি বা বলি। সর্বপ্রথম আমি একজন সমাজবিজ্ঞানীর কথা বলছি যার নাম জোন্স। এই জোন্স তার বেসিক প্রিন্সিপল of sociology, principle of sociology, basic principle of sociology, some basic principle of sociology। আমরা কার কথা বলছি? বলছি এর কথা। তাহলে হলো আমরা দেখতে পেলাম যে জোন্স বলছেন সোসিওলজি। এই জোন্স তার বেসিক প্রিন্সিপল অফ সোসিওলজি গ্রন্থে বলছেন যে কালচার ইজ দ্য সাম অফ ম্যানস ক্রিয়েশন। তাহলে কালচার ইজ দ্য সাম অফ ম্যানস ক্রিয়েশন, তার মানে হলো
এই যে মানব সৃষ্ট সব কিছুর সংস্কৃতি। তাহলে আমরা দেখতে পাই এই কথাটাকে, আমরা এই জনশ্রেণীর সংজ্ঞাটাকে যদি আমরা একটু একটু দেখি বা পরখ করলে আমরা দেখতে পাবো যে আসলে কালচার ইজ নাথিং। কালচারটা কিছু নয়, কালচারটা হলো একটা সমষ্টি। কিসের সমষ্টি? অফ ম্যানস ক্রিয়েশন, মানুষের সৃষ্টির সমষ্টি। তার মানে হলো মানুষ তার অস্তিত্বের জানান দিতে গিয়ে সেই প্রিমিটিভ সমাজ থেকে শুরু করে অদ্যাবধি যা কিছু তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য, নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য যা কিছু সৃষ্টি করলো, ওই সৃষ্টির সমষ্টিটাকে আমরা বলবো সংস্কৃতি। এটাকে বললেন, এটা জোন্স বললেন। এরপর আরেকটু, এটা তো আমরা বুঝতে পারলাম। তারপরে আরেকজন সমাজবিজ্ঞানীর কথা বলি, যে সমাজবিজ্ঞানীর নাম ম্যাকআইভার। আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী যার নাম ম্যাকআইভার। ম্যাকআইভার তার দি মডার্ন স্টেট, এই ম্যাকআইভার তার দি মডার্ন স্টেট ওই গ্রন্থে বলেন, এই গ্রন্থটাতে তিনি বলছেন, কালচার ইজ হট, উই আর। তিনি বললেন যে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি। আমরা যা, এই কথাটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, এই কথাটাই হলো সবচেয়ে বড় বিস্তৃত একটা ব্যাখ্যা। এই কথাটাকে আমরা ব্যাখ্যা করতে পারলে এই সংস্কৃতি সম্পর্কে, সভ্যতা সম্পর্কে তো আমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা নয়, আমরা সবাই বুঝে নিতে পারবো। তো এখানে আমরা দেখতে পেলাম কালচার ইজ হোয়াট উই আর কথাটা মানে হলো আমরা যা বলতে বোঝাই কি যে আমার বর্তমান অবস্থার জানান দেওয়া, আমি বর্তমান অবস্থাতে কোন পজিশনে আছি, অর্থাৎ আমার শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, লেখাপড়া, জ্ঞান বিজ্ঞান, ধর্ম, সমাজনীতি, রাজনীতি, এই যে আমার যে অবস্থানগুলো সব কিছুর এই জানানটাকেই বলছি উই আর, আমরা যা। আর এই আমাদের এই সব কিছুর জানানটাই আমার একটা জাতির একটা পরিচয়। যার ফলশ্রুতিতে ম্যাকআইভার যে কথাটা বললেন, এই কথার অত্যন্ত ব্যাপক কথা। তিনি বললেন যে আসলে কালচারটা হলো সেটাই যা আমরা যা, সেটাই হলো আমাদের সংস্কৃতি। তার মানে হলো আমার টোটাল জীবন প্রণালীটা, বর্তমান অবস্থানটা হলো আমার সংস্কৃতি। আবার আরেকটা, যারা একজন সমাজবিজ্ঞানীর কথা একটু বলি, সময়ও তো অল্প, এর মধ্যে আমাকে অনেক কথা বলতে হবে। আবার বিশিষ্ট সমাজবিজ্ঞানী সংস্কৃতির সংজ্ঞা আলোচনা করতে গিয়ে যার কথা না বললেই সংস্কৃতির সংজ্ঞাটা পুরোপুরিভাবে অপূর্ণাঙ্গ থেকে যায়, তার নাম ইবি টেইলর। ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেন, বইটার নাম প্রিমিটিভ কালচার। লেখক ইবি টেইলর, একজন ব্রিটিশ নৃবিজ্ঞানী। এই ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর তার গ্রন্থটা প্রিমিটিভ কালচার, ওই গ্রন্থটার ভিতরে তিনি বলছেন, লিখব কালচার ইজ হট culture is that complex whole includes whole which includes
knowledge, belief, arts, moral, law, custom, and any other capabilities and habits, ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার এই গ্রন্থটার ভিতরে তিনি বললেন যে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্টস, মোরাল, ল, কাস্টম অ্যান্ড এনি আদার ক্যাপাবিলিটিস অ্যান্ড হ্যাবিটস অ্যাকোয়ার্ড বাই ম্যান অ্যাজ এ মেম্বার অফ এ সোসাইটি। তার মানে হলো সংস্কৃতি হলো মানুষের অর্জিত, সমাজে বসবাস করতে গিয়ে মানুষের অর্জিত জ্ঞান, বিজ্ঞান, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, প্রথা প্রতিষ্ঠান এবং সব ধরনের অর্জিত জটিল সমন্বিত রূপ, জটিল অর্জিত সমন্বয় বা অর্জিত ওই জটিল সমন্বয়ের রূপটাকে বলা হয় কালচার। এটা কি বললেন? ইবি টেইলর বললেন। ইবি টেইলরের সংখ্যাটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই ইবি টেইলর যে কথাটা বুঝতে চাইলেন এখানে যতগুলো কথা বললেন, তিনি বললেন নলেজের কথা বললেন, বিলিফের কথা, আর্টস, ল, মোরাল, কাস্টম, ল, অ্যানিমাল, যতগুলো কথা বলেছি সবগুলো হলো কি মানুষের অবস্তুগত দিক, সংস্কৃতির অবস্তুগত দিকটাকে আমরা বলবো সংস্কৃতি। এখানে কিন্তু যা কিছু বলা হয়েছে এই সংখ্যাটাকে অবশ্যই থাকবে। আমরা এটার মানে হলো যে সমাজের সদস্য হিসেবে অর্জিত মানুষের আচার আচরণ, জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি ইত্যাদির জটিল সমাবেশ, জটিল সমন্বয়টাকে বলা হয় সংস্কৃতি। এটা ইবি টেইলর যে কথা বুঝতে চাইলেন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ইবি টেইলর যে কথা বললো এখানে কিন্তু সবগুলাই কিন্তু অবস্তুগত সংস্কৃতির কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এই কথাটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই মানুষের চিন্তা সাধনা, ধ্যান ধারণা, আদর্শ, আইন, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে সব নীতি, অল নীতি আর ইনভলভস ইন দিস কাইন্ড। যখনই এটার ভিতরে এই সব নীতিগুলো আসবে তখনই সেটাকে আমরা বলবো কালচার। এটা ইবি টেইলরের সংজ্ঞা অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি আসলে এই কালচার বা সংস্কৃতি বলতে আমরা বুঝি এমন একটা জিনিস যে জিনিসটা দিয়ে কী করে, যে জিনিসটা হলো একটা জাতির পরিচয় বহন করে, যা দিয়ে কোনো একটা জাতির পরিচয় জানা যায় সেটা হলো তার সংস্কৃতি। এবার আমরা আলোচনা করি সভ্যতা সম্পর্কে। সভ্যতা সম্পর্কে একটু বলি। সভ্যতা সম্পর্কে আমরা বলতে গেলে আমরা বলি এই সভ্যতা বা সিভিলাইজেশন। এই সিভিলাইজেশন বা সভ্যতা বলতে আমরা বুঝি কোনো একটা মানুষের অর্জিত অ্যাচিভমেন্ট। তার মানেই হলো মানুষের একটা আশীর্বাদপুষ্ট ফসল। আশীর্বাদপুষ্ট ফসল বলতে আমরা বুঝি মানুষ তার প্রয়োজনের কারণে যা কিছু সৃষ্টি করলো ওই সৃষ্টির বস্তুগত দিকটাকে আমরা বলবো সভ্যতা। তার মানে আমাকে এই কথাটা সবসময়কার জন্য আমাদেরকে মনে রাখতে হবে। যখনই আমরা সভ্যতার কথা বলতে যাব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই কথাটা আমাদের মেমোরিতে রাখতে হবে যে এটা আমরা বুঝে রাখবো যে আসলে সভ্যতা এবং সংস্কৃতি দুটাই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু সভ্যতার কথা বলতে গেলে দেখবো যে আমরা এখানে বস্তুগত সংস্কৃতির কথাটা তুলে ধরবো। যা কিছু বস্তুগতভাবে আমরা পাবো, আমার অ্যাচিভমেন্ট যা হবে ওই অ্যাচিভমেন্টটাই হলো আমার সভ্যতা। এখন এই সভ্যতা সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা সমাজবিজ্ঞানীরা কীভাবে এটা সমাবেশ করেছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি, সময়ের অভাব। সর্বপ্রথম সমাজবিজ্ঞানী মন্টেস্কু
ও হান্টিংটন বলেন সভ্যতা হলো ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের আমরা হান্টিংটন এবং মন্টেস্কিউ হান্টিংটনের এই সংজ্ঞাটাতে তিনি বললেন যে আসলে এই সভ্যতা কিছু না, সভ্যতা হলো কোনো একটা ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের আশীর্বাদ পুষ্ট ফসল, একটি আশীর্বাদ ফসল, পরিবেশের একটি আশীর্বাদ তাহলে পরে এলো ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের একটি আশীর্বাদ পুষ্ট ফসল। তার মানে হলো আমরা যেখানেই অবস্থান করি না কেন সেটা আমার ভৌগোলিক অবস্থান, এবং আমার ওই ভৌগোলিক অবস্থানের বদৌলতে আমার চারপাশে যা কিছু থাকে সেটা হলো আমার প্রাকৃতিক পরিবেশ। এই ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশের বদৌলতে আমাদের জীবন জীবিকাটা টিকে রাখার জন্য যা কিছু আমরা চর্বিত চর্বণ অর্থাৎ কর্ষণের মাধ্যমে আমরা যা কিছু আবিষ্কার করি বা পাই, সেই জিনিসটাকে আমরা বললাম ওই জিনিসটা পাওয়ার, ওই চিন্তা চেতনা বা ইয়ার বদৌলতে আমরা যে বস্তুগত জিনিসটা পেলাম, এই বস্তুগত জিনিসটাকে আমি বলবো আশীর্বাদ পুষ্ট একটা ফসল। আর এই আশীর্বাদ পুষ্ট এই ফসলটাকে তিনি বললেন সভ্যতা। তাহলে সভ্যতাটা হলো কি? সভ্যতাটা হলো মানুষের জীবনে অর্জিত একটা বস্তুগত দিক, কোনো একটা জিনিস ওই ভৌগোলিক অবস্থাতেই হোক, প্রাকৃতিক পরিবেশের কারণে যা কিছু সে সুযোগ সুবিধার বদৌলতে যা কিছু আবিষ্কার করলো, আবিষ্কৃত জিনিসটা সেই বস্তুগত দিকটাকে বলা হয় সভ্যতা। এটা বললেন কে? মন্টেস্কিউ এবং হান্টিংটন। আবার আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী যার নাম মর্গান বলছেন, মর্গান লিখবো বারবার না বন্ধ করে দেবো। মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থে বলেন সভ্যতা হলো বিবর্তন নামক সিঁড়ির উচ্চধাপ, সিঁড়ির একটি উচ্চধাপ। সর্বোচ্চ ধাপ। মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি ও গ্রন্থটার ভিতরে বললেন সভ্যতাটা কি? সভ্যতা হলো বিবর্তন নামক সিঁড়ির একটা উচ্চ ধাপ। বিবর্তন কথাটা বলতে বোঝায় মানুষের চিন্তা বিবর্তন মানে ইভলিউশন অফ থট। আজকে মানুষের ওই প্রিমিটিভ সোসাইটি, আদিম মানুষেরা যেভাবে চিন্তা করেছিল, ওই চিন্তাটার মানে ক্রমধারাবাহিকতার বদৌলতে সেই চিন্তাটার অতি পরিবর্ধন করার বদৌলতে যা কিছু সে সৃষ্টি করলো, তার ওই অবস্থাতে সৃষ্টি ছিল, পরবর্তীতে ছিল। এখন আমার ওই চর্বিত চর্বণ, ওখান থেকে আমরা ওই বুদ্ধিটাকে যখন আমরা সংস্কারের বদৌলতে আমরা যখন এই অবস্থাতে এসেছি, তখনও কিন্তু আমরা এখানে কী করলাম? এই একটা অবস্থাতে আসলাম। এই যে আসার অবস্থানটা, মানে ওই অবস্থা থেকে অবস্থা আসারটা, এটাকে বলা হয় বিবর্তন। আর এই বিবর্তন নামক একটা সিঁড়ির উচ্চধাপ, এই আস্তে আস্তে গিয়ে যখন আমরা স্থূলবুদ্ধির স্থলে আমরা যখন একটা সুতীক্ষ্ণ বা উৎকর্ষতা সমৃদ্ধ একটা বিদ্যাবুদ্ধি দিয়ে আমরা কোনো একটা জিনিস সৃষ্টি করলাম, তখন ওই সৃষ্টি জিনিসটাকে বলা হয় সভ্যতা। এটা মর্গান বললেন এই কথাটা। এবার আমরা আরেকজন সমাজবিজ্ঞানীর কথা বলি, যার নাম সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ছাড়া কথা বলা যায় না, ম্যাকাইভার থাকতে হবে। ম্যাকাইভার বলেন তার ওই দ্য মডার্ন স্টেট বইটার নাম আর লিখলাম। ম্যাকাইভার বলেন কালচার নিয়ে আমরা যে কথাটা বললাম, ওখানে আমরা অবস্থাগত দিকটাকেই তুলে ধরেছিলাম। এখানে এসে বলছেন যে civilization is what? Civilization is
what we use or have। অর্থাৎ সভ্যতা হলো আমরা যা ব্যবহার করি তা, অর্থাৎ আমাদের যা আছে, তার মানে হলো যে আমাদের এই চিন্তা চেতনার বদৌলতে নিজের অস্তিত্বকে টিকা রাখার জন্য আমরা যা কিছু সৃষ্টি করলাম, ওই সৃষ্টি করার পিছনের যে কলাকৌশল, ওই কলাকৌশলের বদৌলতে আমার যে একটা সাবস্টেন্স, যে একটা জিনিস আবিষ্কার করলাম, ওই আবিষ্কৃত জিনিসটাকে বলা হয় আমার সভ্যতা। কারণ ওটা আমি ব্যবহার করি, ওটা আমার আছে। ওই যে জিনিসটা আমাদের আছে বা আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা আমার সভ্যতা। এখন আমরা দেখি আমাদের সমাজ ব্যবস্থা, প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতে আমাদের কিন্তু চর্বিত চর্বণ, যেটাকে আমরা বলি আমাদের কর্ষিত কিছু জিনিস, যে জিনিসগুলা দিয়ে কি আমি আমার অবস্থানটাকে জানান দিতে পারি, এটা আমার সভ্যতা। এই সভ্যতার বদৌলতে আমি বলি কি যে আমরা কোন সমাজে বা কোন সভ্যতার অধিকারী, অর্থাৎ আমাদের এই সমাজে বা এই পৃথিবীতে আমাদের অবস্থানটা কোথায়, এই কথাটা জানা যায়। আচ্ছা, তারপরে আরেকটু সমাজবিজ্ঞানীর কথা বলি। এখানে আমি তো বললাম আরেকটু কথা বলি, কথা বলার পরে আমি কিন্তু এটা শেষ করব। হ্যাঁ, এটা আমি আর কি এবার সবশেষে আমি আরেকজন সমাজবিজ্ঞানীর নাম বলি, যার নাম দার্শনিক কান্ট। দার্শনিক কান্ট বলেন যে civilization is the out of behavior, out of the behavior of man, out of behavior. Behavior of man. তাহলে আমরা পেলাম যে দার্শনিক কান্ট যেটা বলছে সভ্যতা হলো আউটসাইড বিহেভিয়ার অফ ম্যান, বিহেভিয়ার ও ইউ আর তাহলে এটা হলো কি ইনওয়ার্ড বিহেভিয়ার অফ ম্যান, মানুষের বাহ্যিক আচরণ। অর্থাৎ মানুষের ভিতরের দিকটা এখানে কিন্তু বলা হয় নাই, এখানে বলা হয়েছে মানুষ তার চিন্তা চেতনার বদৌলতে যা কিছু সৃষ্টি করলো, সৃষ্টির সমষ্টি, ওই সৃষ্টির সমষ্টিটা হলো মানুষের বাহ্যিক আচরণের দিক। অর্থাৎ আমি যা ব্যবহার করি সেটা আমার সভ্যতা। তাহলে এই কথাটা আমরা যদি ম্যাকাইভারের কথার সঙ্গে বলি, তাহলে আসলে ম্যাকাইভারের কথাটা বুঝতে চাইলেন কি যে আসলে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, আমাদের যা আছে, আমাদের এই বস্তুগত দিকটাকে বলা হয় আমার সভ্যতা। তাহলে আমি আর কথা না বলে আমি এখন বলি যে সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে অনেক কিছু বলা যাবে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি একটু দুইটার মধ্যে একটু সিমিলারিটি, সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করব। তো ঠিক আছে, এখন এই ক্লাসে আর করা যাবে না, পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব। থ্যাংক ইউ, পরবর্তীতে আবার দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।